আমি বেশ কয়দিন ধরে খেয়াল করছি আমার স্ত্রী কোনো কিছু নিয়ে চিন্তিত। মাঝে মাঝে আনমনা হয়ে যায়। বিষয়টা যে আমি খেয়াল করছি ওকে বুঝতে দিইনি। আমি নিজে থেকে কোনো প্রশ্ন করিনি। একদিন অফিস থেকে ইচ্ছে করেই দ্রুত বাসায় ফিরলাম মনের কিছু সন্দেহ মেটানোর জন্য। দুপুর 12:30-এর দিকে বাসায় দিকে রওনা হয়েছি। বুকের ভিতর কেমন যেন ধরপড় করতে লাগলো। গলাটা বারবার শুকিয়ে আসছে। মনে হচ্ছে অস্বাভাবিক কিছু হয়তো আজ ঘটতে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে উত্তর খুঁজে পাচ্ছিলাম না। টাইটা যেন গলা চেপে ধরে দম বন্ধ করে দিচ্ছে। বেশ বিরক্তি নিয়ে টাইটা ঢিলা করলাম। এরই মধ্যে বাসার সামনে পৌঁছে গেলাম। আমার বাসাটা দোতলায় সিঁড়ি বেয়ে যত উপরে উঠছি যেন হৃদস্পন্দন আরও বাড়ছে। দরজার সামনে এসেই হোঁচট খেলাম। দরজায় বড় বড় 2টা তালা ঝুলছে। বেশ চিন্তিত হয়ে গেলাম, এই সময় দরজায় ডাবল তালা দিয়ে কোথায় যাবে? বাজার তো আমি নিজেই করি, আর কোনো কিছুর প্রয়োজন হলে তো আমাকে বলতো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গেল। ভাবলাম দারোয়ানকে ডাক দিয়ে শুনি যে তার ভাবি কতক্ষণ আগে বেরিয়েছে। প্রতিদিনই কি বের হয় এমন? পরক্ষণেই আবার ভাবলাম, না থাক, ঘরের কথা ঘরে থাকাই ভালো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ভাবলাম নীলুকে ফোন দিই। আমার স্ত্রীর নাম নুসরাত জাহান নীলু, কিন্তু নীলুকে ফোন দিলাম না। ফোন দিলে হয়তো ও সতর্ক হয়ে যাবে। পরকীয়ার ব্যাপার সেপার শহরে এখন ডাল ভাতের মতো হয়ে যাচ্ছে। না, এত সহজে ছেড়ে দেবার ছেলে আমি নই। এর শেষ আমি দেখেই ছাড়ব। এরই মধ্যে নীলু নিজেই আমাকে ফোন দিছে। আমি লক্ষ্য করলাম আমার হাত কাঁপছে। আমি যখন খুব রেগে যাই বা খুব টেনশনে ভুগি তখন আমার হাত কাঁপতে থাকে। প্রথম কল কেটে যাবার পর দ্বিতীয় কল আসলে রিসিভ করলাম। ওপাশ থেকে আমার নীলু মিষ্টি কণ্ঠে ভেসে এলো, কি করো ফাহিম? লাঞ্চ করেছো? আমি চুপ করে শুনলাম মাত্র, তারপর কেটে দিলাম। হঠাৎ কেটে দেওয়াতে নীলু বারবার কল দিতে লাগলো। আমি সাইলেন্ট করে সোজা অফিসে চলে গেলাম। এখন সন্ধ্যা। আমি গম্ভীর মুখে সোফার এক কোণে হেলান দিয়ে বসে আছি। অফিস থেকে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো কথা হয়নি নীলুর সাথে। নীলু চা বানিয়ে আমার পাশে এসে বসলো। ওকে দেখে মনে হচ্ছে কি বলে যে কথা শুরু করবে সেটা বুঝে উঠতে পারছে না। তারপর আমার হাতের উপর হাত রাখলো নীলু। আমি তাচ্ছিল্য ভঙ্গিতে হাত সরিয়ে নিলাম। সাথে সাথেই দেখলাম ওর চোখ ছলছল করছে। কোনো রকমে পানি আটকে আছে চোখের পাতায়। নীলু আমাকে খুব ভালোবাসে। 3 বছরের সংসারে কখনো ওর সাথে এমন ব্যবহার করিনি, কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। নীলু উঠে গিয়ে রুমে চলে গেল। জানি রুমে একলা বসে কান্না করবে আর অপেক্ষা করবে কখন আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চোখের পানি মুছে দিব। কিন্তু আজ আর যাইনি আমি। আজ অফিসের উদ্দেশ্যে বের হয়েছি ঠিকই, কিন্তু আজ অফিসে যাব না, ছুটি নিয়েছি। নীলুকে ফলো করব বিধায় বাসা থেকে কিছু দূর সামনে একটা চায়ের দোকানে বসে আছি। এমনি খালি খালি বসে থাকতে কেমন জানি লাগে, তাতে আবার ফর্মাল ড্রেস পরে। তাই অগত্যা বসে বসে চা খাচ্ছি। সেই সকাল 9টা থেকে এখন 11টা অবধি 10 থেকে 12 কাপের মতো চা খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু নীলু তো বাসা থেকে বের হয় না। কি যন্ত্রণা! এভাবে ফর্মাল ড্রেসে কতক্ষণ বসে থাকা যায়? দোকানদারও দেখি আমার দিকে একটু সন্দেহজনক চোখে তাকাচ্ছে। আমি এবার উঠে আশেপাশে হাঁটাহাঁটি করলাম। হঠাৎ খেয়াল করলাম আমার বাসার বিল্ডিং থেকে এক মহিলা বের হচ্ছে। নীলু আবার হিজাব ছাড়া বাইরে বের হয় না। ওর সব কয়টা হিজাবের কালার আমার পরিচিত, তাই নীলুকে চিনতে দেরি হলো না। এই তো সুযোগ। এই সুযোগের অপেক্ষায় তো আমি করছি। দ্রুত চায়ের বিল মিটিয়ে দিয়ে একটা গা ঢাকা দিলাম। দেখলাম নীলু একটা রিক্সা নিল। আমাকেও তো একটা রিক্সা নিতে হবে, কিন্তু কি মুসিবত, কোনো খালি রিক্সা আসছে না। চোখের আড়াল হলেই তো আর খুঁজে পাওয়া যাবে না। একটু ছোটাছুটি করে একটা খালি পেলাম। এখন নীলুর রিক্সা ফলো করতে করতে যাচ্ছি। ও দেখি কিছু দূর যেয়ে একটা গলির ভিতরে ঢুকলো। গলিটা বেশ পরিচিত লাগছে।
গলি দিয়ে সামনে যেতেই একটা বস্তি পড়ল। এখানে যে বস্তি আছে সেটা আগে জানা ছিল না। দেখলাম বস্তির রাস্তায় মুখে রিক্সা থামানো। আমিও বেশ কিছুটা পিছনে রিক্সা থেকে নেমে একটু আড়াল করলাম নিজেকে। নিজের কাছে প্রশ্ন করলাম, নীলুর বস্তিতে কি কাজ? মনের ভিতর উৎপট চিন্তা ঘিরে ধরল। বস্তির চিকন রাস্তা, আমার নিজেরই যেতে ভয় করছে সেখানে। নীলু এমনভাবে যাচ্ছে যেন কত বছর ধরে যাওয়া আসা করছে তার ঠিক নেই। আমি আমার শার্টের ইন খুলে দিলাম, মাথার চুলগুলো একটু এলোমেলো করলাম, কিন্তু হাতে ব্যাগটা রাখতেই হলো। কোনো ব্যবস্থা করতে পারলাম না। যাই হোক, মানুষ অতটা সন্দেহ করবে না। আমি বেশ দূরত্ব বজায় রেখে হাঁটছি, নইলে দেখতে পেলে এতক্ষণের কষ্ট বিফলে যাবে। রাস্তার পাশে টিনের ছাওয়া একটা ছোট ভাঙাচুরা ঘরের ভেতর নীলু ঢুকে পড়ল। এটা দেখে যেন আমার গলা শুকিয়ে গেল। খেয়াল করলাম আমার হাত কাঁপছে। রাগে নাকি টেনশনে সেটা বুঝে উঠতে পারছি না। খুব ভালোবাসি নীলুকে, ও এইভাবে প্রতারণা করবে? আমার শরীর অসাড় হয়ে আসছে। এমন কখনোই হয়নি আমার। ঘরের দরজাটা হালকা খোলা আছে। আমি পকেট থেকে ফোনটা বের করে নীলুকে ফোন দিলাম। হ্যালো, কি করো নীলু? এই তো একটু কাজে আছি। তুমি কি করো? তোমার গলা এমন ভার ভার লাগছে কেন? কান্না করছো নাকি? হ্যালো, কিছু বলছো না কেন? আমি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলাম। আমার গলাতেই আর কোনো শব্দ বের হচ্ছে না। খেয়াল করলাম 7 থেকে 8 বছরের একটা মেয়ে নীলুকে জড়িয়ে ধরল। এটা দেখে আমার সব কিছু ওলট পালট হয়ে গেল। নীলুর কি তাহলে আগে কোনো বিয়ে ছিল? এই মেয়েকে বস্তি তো বা কি? ভার্সিটিতে 3 বছর আমি নীলুর বেস্ট ফ্রেন্ড ছিলাম। তেমন কিছু হলে তো আমি জানবো। এত কিছু লুকিয়েছে নীলু আমার কাছে। আমি নীলুকে আবার ফোন দিলাম। নীলু, তুমি কোথায়? বাসায় নাই কেন? আমার কিছু কেনাকাটা ছিল, তাই বাইরে আসছিলাম। তুমি বাসায় আসছো? আচ্ছা, তুমি 15 মিনিট দাঁড়াও, আমি আসছি। ফোন রেখে গা ঢাকা দিলাম। জানি এখনই নীলু বের হবে। লুকিয়ে দেখলাম নীলু হনহন করে বেরিয়ে গেল। ও বেশ দূরে চলে গেলে আমি কোনো কিছু না ভেবেই সোজা সেই ভাঙা ঘরের ভেতরে ঢুকে পড়লাম। ঢুকতেই অবাক হয়ে গেলাম। ঘরে এক বয়স্ক মহিলা, তার পাশে বসে সেই মেয়েটি। মহিলাটাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। বারবার কাশি হচ্ছে আর কাশির সাথে রক্ত বের হচ্ছে। এই অবস্থা দেখে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? পাশে বসে থাকা মেয়েটি সুন্দর করে বলল, আমার খুব অসুখ হয়েছে এই কয়দিন ধরে। কিন্তু ওনার